সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই, বিশেষ করে গুম খুন আয়নাঘরের বিষয়ে আমরা কথা বলবো। মানবাধিকার কর্মী আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে আমরা আলোচনা করতে চাই প্রশাসনের নানা ধরনের ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও কথা বলবো। সবশেষ আমরা কথা বলতে চাই রাজনৈতিক সংলাপ নিয়ে। চারজন অতিথি আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এরপর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান। আমার বাদিকে রয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, সবশেষ রয়েছেন মানবাধিকার কর্মী নূর খান। আপনার চারজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। জনপ্রশাসন সচিবের একটি বিষয়, মুখলিসুর রহমান ঘোষের অভিযোগে স্ক্রিনশট ভাইরাল হয়েছে, গণমাধ্যমে বিষয়টি এসেছে, যদিও তিনি বলেছেন এটি আসলে সঠিক নয়। আর এটি তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বিষয়টি জানিয়েছেন। ধন্যবাদ। অভিযোগ এসেছে, অভিযোগটা তদন্ত হওয়ার পরে আমরা বলবো তিনি অপরাধী কি না। মানে আমরা আগেই ওই মব ট্রায়ালের মতো অথবা মব ভায়োলেন্সের মতো অথবা মব লিঞ্চিংয়ের মতন কাজ আমরা করতে চাই না। একটা মানুষকে শারীরিকভাবে আঘাত করার চাইতেও কিন্তু অনেক বড় আঘাত হচ্ছে তার চরিত্রের উপরে, তার ইন্ট্রিগিটি, ক্যারেক্টারের উপরে। হ্যাঁ, একটা মানুষের তো ইংরেজিতে যে ইন্ট্রিগিটি বলা হয়, বাংলায় ঠিক তার যথোপযুক্ত শব্দটা কি আমি জানি না, তবে একটা মানুষের বলে না যে তার মানে সম্ভ্রমের উপর আঘাত। তো একজন সচিব, তাকে নিয়ে এই কথাটা কেন আসলো? যদি এসে থাকে তাহলে তার তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে যদি এটা সঠিক প্রমাণিত হয় তাহলে তার শাস্তিটা যথেষ্ট নয়, জনগণের সামনে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আর যদি তার তদন্তে প্রমাণিত হয় তিনি নির্দোষ, তাহলে তার যে একটা মনস্তাত্ত্বিক কষ্টের মধ্যে তিনি পড়ে গেলেন, এখান থেকে তাকে মুক্তি দেবে কে? যে কারণে আমরা মনে করি তদন্তের কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান থাকা দরকার। যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই অভিযোগটা যথার্থ প্রমাণিত হওয়ার আগে পাবলিকলি তাকে না নিয়ে আসাটাই ভালো। কিন্তু বিগত 15 বছরে আমরা এমন শাসন দেখেছি যে চোখের সামনে প্রমাণ দেখেও কোর্ট তাকে প্রমাণিত করতে পারেনি। চোখের সামনে প্রমাণ দেখেও একদম হাতে নাতে ধরা সত্ত্বেও তিনি শুধু নির্দোষ নন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, এরকম কথা আমরা শুনেছি। সে কারণে কি মানুষের যে আস্থার জায়গাটা নষ্ট হয়েছে, সেই আস্থার জায়গাটা যেন ফিরে আসে, সেটা আমরা দেখতে চাই। দ্বিতীয়ত, মানুষের কিন্তু একটা পারসেপশন থাকে। পারসেপশন থাকে মানে যত বড় কর্মকর্তা তার ঘুষের পরিমাণটা তত বেশি। কেউ যদি একদম খুবই ছোট পিয়ন স্তরে চাকরি করেন তাহলে তো সে কত টাকা ঘুষ খেতে পারে? একটা ফাইল নাড়াচাড়া করলে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। তারপরে উপরের স্তরে যদি যায়, আস্তে আস্তে যত উপরে ওঠে ঘুষের পরিমাণটা তত বাড়ে। এবং কখনো কখনো এরকম আমরা শুনি যে যদি একটু কড়াকড়ি হয় তখন থেকে ঘুষের পরিমাণ আরও একটু বাড়ে। তো এগুলো যে মানুষের পারসেপশন আছে, এটা তো এমনি আসে নাই। দীর্ঘদিনের একটা জিনিস দেখতে দেখতে তো মানুষের জায়গায় এসছে। অনেক বড় বেদনায় বলে ওরা তো অফিসার না, ওরা অবিচার। তো এই কথাগুলো আমরা অনেকদিন শুনেছি। ফলে আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনেক কথার মধ্যে একটা ছিল সংস্কার চাই, তা আমরা প্রশাসনে এই সংস্কারটা দেখতে চাই। আমাদের যে শ্রমজীবী মানুষ, তারা যে দলে দলে যুক্ত হয়েছিল এই আন্দোলনের সঙ্গে, তারা দেখতে চায় তারা ঘাম ঝরানো পয়সা, দিনে 400 টাকা রোজগার করতে একটা শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ে, আর কারো কাছে 5 কোটি 10 কোটি টাকা কোনো টাকাই নয়। এরকম যদি হয়, কারো পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। অথবা কেউ এত ধনাঢ্য পরিবারে বিয়ে করেছেন যে যাদের স্ত্রীদের সম্পদ, তারা বিয়ে করার সময় তাদের শ্বশুরদের হয়তো এত সম্পদ ছিল না, বিয়ে করার পর তার চাকরিতে প্রমোশনও বাড়ে, শ্বশুরদের সম্পদও বাড়ে। আমরা যত বড় বড় কর্মকর্তাদের স্ত্রীদের দেখেছি তারা সবাই খুব ধনী পরিবারে বিয়ে করেছেন, তাতে স্ত্রীদের দেখে অনেক সম্পত্তি। এবং সম্পত্তি এমন যে দেশের বাইরেও ওই যে বেগম পাড়া বলে না, বেগম পাড়া তো নির্দিষ্ট কোনো পাড়া নয়, ওখানে বলে বেগমদের নামে সম্পত্তি। এইগুলো দেখতে দেখতে যখন এই সচিবের ফোন আলাপ বলি অথবা তার স্ক্রিনশট বলি এটা ফাঁস হয়েছে, আমার ধারণা যে 100 জনের মধ্যে 90 জন প্রথমে আগে বিশ্বাস করে ফেলেছে। এই জায়গা থেকে মানুষকে মুক্ত করতে হবে। যে মুক্ত করতে হলে যদি এটা সঠিক বলে প্রমাণিত হয় অভিযোগটা, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি সঠিক প্রমাণিত না হয়
তাহলে এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, কোনো অভিযোগ আসলেই তাকে যেন কেউ আসামির কাঠগড়ায় দাঁড় না করায়। জি, শামসুজ্জামান দুদু, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে অভিযোগ এলেই যে আসলে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর একটা টেন্ডেন্সি, গণমাধ্যমে এই বিষয়গুলো চলে আসে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন বিষয়টি ভাইরালও হয়ে যায়। জি, আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ তিনজন আলোচক, তাদের শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। এটা বোধহয় সিনিয়র সচিব হবে, জি, মানে হঠাৎ করে চাকরি হয় নাই। যদি 2 মাস আগে চাকরি হতো তাহলে বোঝা যেত যে লোকটা ভালো থাকলেও থাকতে পারে। 17 বছরের সময় পার করেছে এই প্রশাসনে, এবং এই প্রশাসন সম্বন্ধে যত খারাপ কথা, খারাপ দৃষ্টান্ত, মানে পুকুর চুরি টুরি না, সাগর চুরি, তার মধ্যে একটি লোক, মানে 100 জনের 99 জনের সম্বন্ধে এখনো প্রশ্ন ওঠে নাই, একজনের সঙ্গে প্রশ্ন উঠেছে। তো একজনের সঙ্গে যদি আমি বাঁচাতে যাই, তার ক্যারেক্টার, তার পরিবার, তার ভাবমূর্তি, তাহলে সরকার পরিবর্তনে কি দরকার ছিল? আগেরটা তো একেবারে মানে উলঙ্গভাবে সীমাহীন ঘুষ দুর্নীতি করেছে, তাদেরই রক্ষাকারী এই সচিবালয়, এবং এই সচিবালয়ে 1-8 পরিবর্তন হয়েছে, ইনট্যাক্ট আছে এখনো। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে তদন্ত কমিটি উচ্চ পর্যায়ের একটা হয়েছে, কিন্তু তদন্ত যদি তাকে চেয়ারে রেখে করতে হয় তাহলে এটা তদন্ত করা আর না করা সমান দাঁড়ায় আমার বিবেচনায়। আর মানে দেশের জনগণ, একেবারে পরিষ্কার করে বলি, প্রশাসন, পুলিশ, আপনার এমনকি অন্যান্য সংস্থা, সব মিলিয়ে কারোর প্রতি খুব একটা আস্থা আছে, বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, এটা বলা খুব কঠিন আমার কাছে মনে আছে। 1-8 ভালো নাই বা তারা একেবারে সব খারাপ, এটা আমি বলবো না। তবে প্রশ্নটা যখন উঠেছে তখন আমি আইফোন ইউজ করতাম না, আমি স্যামসাং ইউজ করি, এটা আমার কাছে মনে হচ্ছে খুব হালকা একটা আত্মপক্ষ সমর্থনের ব্যাপার। ডিসি নিয়োগে যে অনিয়ম হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এই নিয়ে হাতাহাতি হয়েছে এ ব্যাপারে সন্দেহ নাই, এ ব্যাপারে কয়েকজনকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। তো একজন টাকা নেয়ার কথাবার্তা বলেছে, এটা কি খুব নতুন কোনো ঘটনা হিসাবে চিহ্নিত হবে? আমি চিনি না, ভদ্রলোকের নামও জানি না। তবে সচিব সাহেবদের যে চরিত্র 2 মাস আগে আমি দেখেছি, আমি একজনকে দেখেছি গোপালগঞ্জে, অবসরযোদ্ধা, তার বাড়ি গোপালগঞ্জে, এবং চুক্তি বলেই সম্ভবত 10 বছরের অধিককাল সে ছিল একটা নির্দিষ্ট মন্ত্রণালয়। তো এই ধরনের ক্যারেক্টার বেশি, সেই জন্য আমি তার পক্ষে বিপক্ষে না, দুর্নীতির বিপক্ষে। দুর্নীতি যে জায়গাটায় হবে, এই সরকারটা জনগণের সরকার, ছাত্র জনতার সরকার, এটা যদি ফেল করে, এটা যদি বিতর্কে পড়ে যায়, তাহলে ভবিষ্যৎটা আমাদের খুব ঝরঝরে, ভালো না। সেই জন্য 1-8 মানুষকে যাদের উপরে দুর্নীতি আসবে খুব স্বচ্ছতার সঙ্গে এবং খুব শক্ত মানসিকতা নিয়ে এটা কিন্তু সরকারকে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এখন তো এমন একটা ঘটনা আছে যে আগে এটা তো প্রকাশই হতো না, এখন তো বলা, লেখার, সোশ্যাল মিডিয়া, তো এটাকে আবার যাচাই বাছাইটা সেইভাবে করতে হবে যে সে ষড়যন্ত্রের শিকার হচ্ছে কিনা। আমি এই যে একটা জায়গায় রতন সাহেবকে একমত যে একটা মানুষকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার আগ পর্যন্ত তাকে ঢালাওভাবে আমি এই অভিযুক্ত করবো কিনা, তবে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে, এটা আমার বক্তব্য এই ক্ষেত্রে। আস্থার সংকটটা দূর করার কথা অবশ্যই। জি, নূর খান, আসলে আলোচনা আপনি শুনছিলেন, আসলে এই ডিসিদের নিয়োগ নিয়ে বিশেষ করে সচিবালয়ে যে ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতা নানা বিষয় আসছে। এখন একটা বিষয় যখন সামনে চলে আসে, মানুষের মাঝে নেগেটিভ বিষয়টি সামনে আসে, মানুষ নেগেটিভ হিসেবে দেখে, কিন্তু আসলে এটার আসলে যেটি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি, সেই কমিটির আসলে কাজগুলি কি হবে, কর্মপদ্ধতিগুলি কি হবে? দেখেন, আগেই বলে নেই, সেটা হচ্ছে
আমরা এখানে যারা বসছি আর সাধারণ মানুষের ভিতর কিন্তু একটা পার্থক্য আছে, যদিও আমরা সাধারণ থেকেই উঠে এসেছি। আমাদের একটা জায়গা খুব সতর্ক হতে হবে, সেটা হচ্ছে আমরা বিগত দিনে যেটা লক্ষ্য করেছি এবং যেটা আমাদের সমাজের ভিতরে আছে, সেটা হচ্ছে আমাদের সমাজ তো দুর্নীতিগ্রস্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ কারোর ভিতর নাই। কিন্তু সেই সন্দেহের জায়গা থেকে যেন আমরা কোনো অবস্থাতে একটা মানুষকে তদন্ত করে প্রাথমিক সত্য না নির্ধারণ করে যেন তাকে আমরা মিডিয়া ট্রায়াল না করে ফেলি, যেটা আমরা বিগত দিনে ট্রেন দেখেছি এবং এখনও যে সেই জায়গার থেকে আমরা সরে আসছি এটা আমার মনে হয় না। আর যে কথাটা বলছিলাম যে আমাদের দেশে যখন কোনো সরকার পরিবর্তন হয় তখন এক ধরনের ঢালাও কিছু মানুষ আছে সুযোগ নেওয়ার জন্য ঢালাওভাবে এক ধরনের প্রচার এটা চালায়, এটা চালানোর একটা সুযোগ পায়। প্রথম হচ্ছে যে 15 বছরের ইতিহাস তো না, আমাদের দীর্ঘদিনের ইতিহাস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের কাছে আশেপাশে তাদের আস্থাভাজন লোকেরা নানান ধরনের ঘটনার সাথে যুক্ত হয়ে যায়। দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, পাওয়ারে মানে অবৈধ মানে ক্ষমতা প্রদর্শন বলেন, এগুলি আমরা দেখেছি। কিন্তু গত 15-16 বছরে এটার মাত্রা এবং ঘনত্ব এতটা বেড়েছিল যে মানুষের একটা সাধারণ ধারণা হয়ে গেছে যে যাহারা সরকারি চাকরি করেন তারা সবই আওয়ামী লীগ করেন, যাহারা সরকারি চাকরি করেন তারা সবাই দুর্নীতিগ্রস্ত। আমি এই জায়গাটায় ওতে সাবধানী হতে চাই। একটু এই দুদু ভাইয়ের সাথেও আমি একমত, রতন ভাইয়ের সাথেও একমত যে আসলে এইসব বিষয়ে আমাদের অনেক সতর্ক হইতে হবে। 2 নম্বর হচ্ছে একটা প্রাথমিক তদন্ত কাজ না করে যেন এই কথাটা আমরা না বলি। তবে যাহার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে যদি আপনি সিটে বসিয়ে তদন্ত করতে চান, সেই তদন্ত নিয়ে কিন্তু আবার প্রশ্ন আসবে। সেই জন্য একটা প্রক্রিয়া হওয়া দরকার যে তাকে ওই সময়কালের জন্য, তদন্ত চলাকালীন সময়কালের জন্য তাকে বিশেষ ছুটি দেয়া যেতে পারে বা অন্য পন্থা অবলম্বন করা যেতে পারে যাতে তদন্তটা সুষ্ঠুভাবে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে গত 15-16 বছরে তো সব ধ্বংস করে ফেলছি আমরা, একটা সুষ্ঠু তদন্তই বা কিভাবে হবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসছে, বা আমি একটা প্রশ্ন করলাম যে গত 15 বছর আমাদের দেশে যে অবস্থাটা আমরা তৈরি করেছি এবং সেই প্রশাসনিক কাঠামোটা তো বহাল আছে। আমরা যদিও অনেকে বলে ফেলছি বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, অনেক শব্দ দিয়ে আমরা এটাকে বিশেষায়িত করতে চাই, কিন্তু আমার কাছে নিজের প্রশ্ন আছে যে এটি আসলে সংজ্ঞায়িত হওয়া দরকার যে কি ঘটনাটা ঘটছে। যদি বিপ্লব হইতো তাহলে তো সব কিছুকে উপড়িয়ে ফেলে নতুন করে আমরা চিন্তা করতে পারতাম, সেই জায়গায় তো আমরা যেতে পারিনি, বা সেই জায়গায় যেতে হলে যে রাজনৈতিক আদর্শ দরকার ছিল, কাঠামো দরকার ছিল, সংগঠন দরকার ছিল, সেটা তো অনুপস্থিত। আর মুভমেন্টের ভিতরে এই মুভমেন্টটাকে আমরা যদি শুধু চরিত্র এইভাবে 1 মাসের আন্দোলন দিয়ে বিবেচনা করি, সেখানেও মনে একটা ইনজাস্টিস হবে। কারণ দীর্ঘ 15 বছর ধরেই বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা অপোজিশন ছিলেন তারা নানানভাবে তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তাদের উপর বর্বরচিত হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, মিথ্যা মামলা, গুম খুনের তারা জর্জরিত। তারপরে ফাইনাল রাউন্ডে যে আমরা যেটা দেখলাম, যেটা আমরা ছোটবেলায় দেখছি, দাঁত নাড়াইতে নাড়াইতে একসময় ফট করে আমাদের বড়রা কেউ দাঁত টান দিয়ে ফেলে দিত। তার মানে এইবারের মুভমেন্টটা কিন্তু আমার কাছে ওরকম মনে হয়েছে যে 15-16 বছরের আন্দোলনের ফাইনাল স্টেজে ছাত্ররা জাস্ট দাঁতটাকে উপড়ে ফেলছে। এখন আমরা ওইটা পেরেছি, কিন্তু প্রশাসনিক যে একটা পরিবর্তন র্যাপিডলি হওয়া দরকার, সেই জায়গায় যে যতটা র্যাপিডলি আমাদের দরকার, যতটা পরিকল্পনার ভিত্তিতে এটা হওয়া দরকার, সেইটা কিন্তু দেখছি না। এবং সেইখানেই কিন্তু মানুষের ভিতর যদি 5 তারিখের পর থেকে 8 তারিখ সরকার গঠনের পর থেকে খেয়াল করবেন, অনেকের ভিতর ওই জায়গাটা একটা সন্দেহ রয়েছে। এবং একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে যে স্বৈরতন্ত্রের ফেলে যাওয়া সবই তো রয়ে গেছে। এটা তো আসলে সত্য। হয়তো আমরা কেউ বলছেন ওইভাবে, কেউ হয়তো আওয়ামী লীগ বলছেন, বা কেউ স্বৈরাচার বলছেন, বা গত সরকার বলছেন, যেভাবেই বলেন ওই কথাটাই আসছে। আর ওরকম একটা অবস্থা পরিস্থিতি বজায় রেখে আপনি কোথাও সুষ্ঠু চর্চা করার সুযোগ নাই, তদন্তেরও সুযোগ নেই। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান,
তদন্ত নিয়ে কথা জানতে চাই আপনার কাছে। সেই সঙ্গে প্রশাসনিক পরিবর্তন অনেক জায়গায় হয়নি, এই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মনে কি আসলে সন্দেহের মাত্রাটা কোন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা এখানে যুক্ত আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শকদেরকেও। এতক্ষণ তিনজন যে বক্তব্য রেখেছেন আমি এই বক্তব্যের সাথে একমত হয়ে কিছু যুক্ত করতে চাই। প্রথম কথা হলো, আজকে আমরা যে ইস্যু নিয়ে কথা বলছি, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র যিনি সচিব মুখলেসুর রহমান এবং একজন সম্ভবত যুগ্ম সচিবের দুজন যুগ্ম সচিবের যে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদানকে কেন্দ্র করে যে অভিযোগটি আসছে এবং পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন দাবি করা হয়েছে যে একটা অনুসন্ধানী প্রতিবেদন তারা প্রকাশ করেছেন এবং এটাকে কেন্দ্র করে সচিবালয় থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে এবং দেশের সাধারণ মানুষের মধ্যে একটা দারুণ কৌতূহল, দারুণ মানে কি বলবো আমরা যে আলোচনা সমালোচনা হচ্ছে এবং এখানেও আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলছি। আপনি দেখেন একটু আগে দুদুভাই যেটি বলছেন যে এই যে সরকারের একটা বিশাল সংখ্যক ডিসি পরিবর্তন এবং নিয়োগ, এটাকে কেন্দ্র করে প্রথম থেকেই কিন্তু নানা বিতর্ক এবং এই বিতর্কের কারণে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে, কয়েকজনকে মাঠ পর্যায় থেকে মানে তুলে নিয়ে আসতে হয়েছে। এবং শুধু তাই নয়, আজকে যে অভিযোগটি এসেছে এর আগেও কিন্তু এই ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটা চেক আমাদের সামনে এসেছে, 3 কোটি টাকার একটা চেক এবং চেকের সাথে কথোপকথনের নানা লিখিত রূপ এগুলো নিয়ে আসছে। এই আলোচনা সমালোচনা যখন চলছিল সেই সময়ের মধ্যে এই যে অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে যে অবস্থা তৈরি হয়েছে, এটি সরকারের জন্য আমি মনে করি যে এটা একটা সুখকর বিষয় না। এবং উপদেষ্টা পরিষদে এটি আলোচনা হয়েছে, আমি ঠিক জানি না ঠিক তদন্ত কমিটি হয়েছে কিনা, কিন্তু 3 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়টি দেখার জন্য এবং বলা হচ্ছে যে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হবে। এবং আমরা মনে করি যে অবস্থাটি তৈরি হয়েছে এটা আমরা কিন্তু এখন একটা স্বাভাবিক রাজনৈতিক সরকারের অধীনে দেশ চলছে না, এমন একটা সরকার পরিচালিত হচ্ছে। একটু আগে আমাদের এখানে যেটি আলোচনা হয়েছে সেই সরকারটি একটা রেজিম পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে এবং এই রেজিম পরিবর্তনটাও কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসেনি। 15 বছরে অসংখ্য মানুষ সেটার জন্য জীবন দিয়েছে এবং শেষ পর্যায়ে আমরা যেটা ছাত্র জনতার অভ্যুত্থান বলছি সেখানে অনেক মানুষের জীবন দেওয়া হয়েছে এবং তার উপর এই সরকার দাঁড়িয়েছে। সরকারের কাছে মানুষের প্রত্যাশা আছে এবং সরকারের সহযোগী প্রশাসনে যারা আছে তাদের ব্যাপারেও কিন্তু মানুষের একটা প্রত্যাশা আছে। তো সেইখানে দাঁড়িয়ে যখন এই ধরনের অভিযোগ আছে, এই অভিযোগটাকে হালকাভাবে নেয়ার কোনো কারণ, আমরা চাই না কোনো মব জাস্টিস হোক বা লিঞ্চিং হোক, কিন্তু বিষয়টা গুরুতর। এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু একটা মন্তব্য করেছেন যে আমরা রক্ত দিচ্ছি, রক্ত আর তারা সচিবালয়ে বসে টাকা ভাগাভাগি হবে, এটা হতে দেওয়া যাবে না, এই মন্তব্য কিন্তু করা হয়েছে। এবং একটু আগে যেটা বলা হলো এবং আমি ব্যক্তিগতভাবে বলি যে এই সচিবালয়ে যারা বসে আছেন বা যারা সিনিয়র সচিব হয়েছেন, তিনি তো রাতারাতি এখানে আসেননি। বাংলাদেশের সচিবালয়ের সচিব এবং সরকারি কর্মকর্তাদের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য আছে তাদের মধ্যেও আছে। এখন পরিস্থিতিজনিত কারণে অনেকেই হয়তো অবস্থান পরিবর্তন করেছেন, অনেকেই হয়তো অন্যরকম হয়েছেন, কিন্তু আমি যেটা মনে করি যে মানুষের মনের মধ্যে যে সংশয় তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছে, সরকারের জন্যও যে একটা অস্বস্তিকর অবস্থা হয়েছে, এগুলো নিরসন হওয়া দরকার। কেননা সামনের দিকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে, সেইটি কিন্তু আমাদের কোনোভাবেই কাম্য না। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, এটা আপনি বলছিলেন যে মানুষের ইয়াটা কি, আজকে আমি দেখেছিলাম যে আমাদের ইউনিভার্সিটিতে কথা বলছিল একটা মিডিয়া, সাধারণ ছাত্রদের ইন্টারভিউ নিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি মানুষ কি বলে। তো সেইখানেও কিন্তু মানুষ যে একেবারে হতাশ হয়ে গেছে এই সরকারের এই সময়ের মধ্যে তা না, কিন্তু তাদের কাছে আরেকটু বেশি প্রত্যাশা মানুষের আছে এবং প্রত্যাশার তো শেষ নেই। তো আরেকটু বেশি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশার জায়গা থেকে ওনারা যে কাজগুলো করছেন, আমরা মনে করি যে একজন আমি মনে করবো যে একজন নিজেকে দাবি করি যদি বিবেকবান মানুষ, যে এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই। যে ওনারা যে 2 মাসও হয়নি, সেই 2 মাসের মধ্যে তারা তাদের প্রায়োরিটি এখনো কোনটা নিশ্চিত করেছেন সেটা আমাদের কাছে স্পষ্ট না। অবশ্য যদি 6টা কমিশন মনে করি যে সেইগুলো দিয়ে যাচ্ছেন, তবে মানুষের এই সরকারের প্রতি একটা তীক্ষ্ণ দৃষ্টি আছে, সব মানুষের, সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি আছে এবং সেইখানে কি করছেন সেটা মানুষ আগ্রহ ভরে দেখছে
হয়তো কখনো প্রকাশ করছে, কখনো প্রকাশ করছে না, কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু মানুষ দেখছে, কেননা দেখার মতো একটা অবস্থার মধ্যে আছে। 90 এরশাদ বিরোধী আন্দোলন হয়েছেন, এখানে এরশাদ বিরোধী আন্দোলনের সিপাহসালাররা এখানে বসে আছেন। সেই সময়ে আন্দোলন যে চরিত্রটা ছিল, যে নগর কেন্দ্রিক আন্দোলনের মধ্যে, কিন্তু আজকে যে আন্দোলনটা হচ্ছে সারা দেশের মানুষ এটার সাথে এক ধরনের সম্পৃক্ততা ছিল বলে মানুষ সেটাও দেখছে। জি, রাজিকুজ্জামান রতন, আমরা বহুল আলোচিত বলবো না, সমালোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সে বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। রাজধানীতে অংশীজনদের সাথে নিয়ে পর্যালোচনা সভার শেষে আইন উপদেষ্টা জানান, এই আইনের পাশাপাশি অন্যান্য কালা কানুন থেকেও দেশকে মুক্ত করা হবে। ধন্যবাদ। এর আগে একটা কথা একটু বলে নিই, যে এই যে হোয়াটসঅ্যাপের কথাবার্তা ফাঁস হয়ে যায়, এটা একটা তো আতঙ্ক। বলা আছে এটা এনক্রিপ্টেড, মানে দুই এন্ডে যারা আছেন তাদের কথা এই দুইজনের যে কোনো একজন ফাঁস না করলে আর কেউ করতে পারবে না। তা আমরা এর আগেও দেখেছি যে প্রধানমন্ত্রী কথা বললেও কথা ফাঁস হয়ে যায়, তখন আমরা সেটা কি ফাঁস করার জন্যই কথা বলা হয়েছিল, কিংবা নানা ধরনের কথোপকথন ফাঁস হয়ে যাচ্ছিল। এখনও কি সেই জায়গাটাই চলতে থাকবে? সেটা একটা দিক। 2 নম্বর হচ্ছে এই যে এখন যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কথা যেটা বলা হলো, এর আগে তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল। তা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 থেকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আসতে প্রায় 7100টা মামলা হয়েছে। এই মামলাগুলো কাদের বিরুদ্ধে হয়েছে এবং কারা করেছে সেটাও যদি আমরা দেখি, যে এটা একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল বিরোধী দল মত তাদেরকে নিয়ন্ত্রণ করা, সাংবাদিকদের উপর একটা প্রতি মুহূর্তে চাপ সৃষ্টি করে রাখা, আর সবচেয়ে বেশি বলবো ন্যাক্কারজনক ব্যবহার হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও। কীরকম? যে একটা ফেক আইডি খুলে একটা কথা প্রচার করে তারপরে সেটাকেই মামলা হিসেবে আমলে নিয়ে আজকে সচিব বলছেন তিনি মানে আইফোন ব্যবহার করেন না, তিনি ব্যবহার করেন স্যামসাং। কিন্তু আমরা দেখেছি অনেকে ফোন ব্যবহারও জানে না, তার বিরুদ্ধেও এরকম মামলা হতে দেখেছি আমরা। ফলে এই মামলার যে এই আইনের যে কত মানে জঘন্য ব্যবহার হয়েছে এটা তো আমরা দেখেছি। তখন বলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আসলে কাকে সিকিউরিটি দিতে চায়? এটা কি ক্ষমতাসীনদেরকে সিকিউরিটি দিতে চায়? ইনসিকিউর করে ফেলতে চায় সবাইকে? তো এখন আজকে আমাদের আইন উপদেষ্টা বলেছেন এই একটা বাতিল করার পর্যায়ে তারা আছেন, হয়তো এই একটা বাতিল হবে। কিন্তু বাংলাদেশে অ্যাক্ট বাতিল হওয়ার অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু আবার নতুন রূপে পুরনোটা আসবে কিনা। এর সঙ্গে একটা কথা আমি আগে একটু মিস করে গিয়েছিলাম, এই যে ডিসি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথাটা মানুষ কেন প্রথমেই বিশ্বাস করে ফেললো? কারণ আপনি জানেন ডিসি হতে পারলে অনেক ধরনের সুবিধা আছে, তার মধ্যে ডিসিদের একটা ফান্ড থাকে যেটার নাম হচ্ছে এলআর ফান্ড। এলআর ফান্ডের নাম হচ্ছে লোকাল রিলেশনস ফান্ড। লোকালি কার সঙ্গে তিনি রিলেশন তৈরি করলেন, করে কি ফান্ড তৈরি করলেন, এটা কিন্তু কোনো নিরীক্ষা হবে না। এইটা নিয়ে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় নানা ধরনের মানে চাঁদাবাজি হয়। এটা বলবো যে একটা প্রশাসনিক নিয়ন্ত্রণে চাঁদাবাজি হয়। ফলে প্রচুর টাকা রোজগারের ব্যাপার আছে। ফলে এখানে যাওয়ার জন্য একটা টাকা বিনিয়োগের ব্যাপার আছে। এখন পোস্টিং এবং প্রমোশন এক্ষেত্রেও কিন্তু একটা বিনিয়োগ হয়। যেমন এটা মনে হয় যে এত টাকা বিনিয়োগ করে আমি এই জায়গাটায় পোস্টিং পেতে চাই। এগুলো যেমন ছিল, পাশাপাশি এখন এর সঙ্গে যদি আইনের বিষয়টা আমরা দেখি, যে আইন তাহলে কাকে প্রোটেক্ট করবে? সাধারণ মানুষকে নাকি দুর্নীতিবাজকে? আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে সেটা কি সাইবার সিকিউরিটি অ্যাক্টে পড়বে? পড়েছে অনেকের ক্ষেত্রে। ফলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এরকম অনেক দুর্নীতিবাজকে রক্ষা করেছে, দুর্নীতিগ্রস্ত সরকারকে রক্ষা করেছে, এবং দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় তার কণ্ঠরুদ্ধ করেছে। এটাকে যদি বাতিল করা হয়, এটা খুবই একটা বলবো যে জনগণের অনেক দিনের চাওয়া। কিন্তু সাথে সাথে এটাও থাকতে হবে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করে এমন কোনো অগণতান্ত্রিক আইন যেন না থাকে। প্রয়োজনে বিচার হবে, যাচাই হবে, বাছাই হবে, অপরাধী হলে শাস্তি হবে, এবং যার যে অপরাধ তাকে সেই শাস্তি দেওয়া হবে। যদি কারো অপরাধ থাকে ময়লার গাড়িতে আগুন দেওয়া, তাকে ময়লার গাড়ির মামলাই হবে। কিন্তু যিনি ময়লার গাড়ির ধারে কাছে যাননি তার নামে ময়লার গাড়িতে আগুন দেওয়া এটা যেন না হয়। যিনি শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে মামলার মানে খুনের মামলার আসামি যেন না হয়। ফলে আইনের শাসন বলতে যেটা বলি সেটাকে আমরা গণতান্ত্রিক আইনের শাসন হিসাবে দেখতে চাই। সে কারণে গণতান্ত্রিক আইনের শাসন যদি হতে হয় তাহলে অগণতান্ত্রিক আইন বা কালো আইন এগুলোকে বাতিল করতে হবে। জি, শামসুজ্জামান দুদু, এই আইন নিয়ে বিভিন্ন সময় আপনারা বক্তব্য দিয়েছেন, আইন বাতিলের কথাও বলেছেন। এখন এটি হচ্ছে, যদিও উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এখন এমন একটা আইন তৈরি করা হবে যা সবাইকে সুরক্ষা দিবে।
আসিফ নজরুল সাহেব ভালো মানুষ, বিচক্ষণ, লেখাপড়া করা সরি তিনি যেটা বলেছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ দিই। আইন বাতিল হোক বা নতুন হোক সেটা পরের ব্যাপার, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার প্রতি যে আমার আস্থা তাতে আমার কাছে মনে হয়েছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম পদক্ষেপ হচ্ছে তাদেরকে যারা আছে বিভিন্নভাবে জেলে টেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া, মানে তড়িৎভাবে। 2 নম্বর হচ্ছে মানুষের স্বার্থে আইন না, মানুষকে দমানোর জন্য আইন, এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। এই সরকারের একটা সুযোগ আছে এই জন্যে যে এটি রাজনৈতিক কোনো সরকার না, এরা ক্ষমতায় থাকতে চায় না, সুনির্দিষ্ট কিছু কাজ করে তারা চলে যেতে চায়। সেই কারণে আমার কাছে মনে হয় তিনি যেটা বলেছেন আইন উপদেষ্টা যে কালো আইন যেটা আছে তিনি সেগুলো বাতিল করবেন। তো আমি এই সরকারের চরিত্র এবং ইচ্ছার প্রতি আস্থা রাখছি। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যখন যে সরকারই আসুক না কেন ভালো কথাই বলে, কোনো সরকারই খারাপ কথা বলে সরকারে আসে না, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। আর এটা তো একটা, যেটা এই যে নূর ভাই বললেন না, এটা একটা বিপ্লব। কেউ কেউ বলেছে যে দ্বিতীয় স্বাধীনতা, মানে প্রত্যাশার জায়গা থেকে কিন্তু তারা এই স্বপ্নের কথাগুলো বলছে। এই সরকারি বিপদটা এই প্রত্যাশা এবং তাদের যে স্বপ্ন পূরণের কতটা সামর্থ্য আছে সেটার উপরে, মানে চাপটা, মানে চারিধারে তো জঞ্জাল, চারিধারে তো সমস্যা, মানে এটা কিন্তু 16 বছরের জঞ্জাল। হঠাৎ করে একটা সরকার এসে, যত ভালো সরকারই আসুক না, তাদের কাছ থেকে একটা মুক্তি পাওয়ার যে ইচ্ছা, ভালো থাকার ইচ্ছা, কালো আইনের থেকে আমরা বেরিয়ে আসার যে ইচ্ছা, সেইগুলো তারা কতটা পূরণ করতে পারবেন বা কতটা পূরণ করা সম্ভব এটা আগামী দিনে বলবে, আগামী দিন বোঝা যাবে। তবে আমার কাছে মনে হয় যেহেতু কোনো নির্দিষ্ট দলের না এবং নির্দিষ্ট কোনো রাজনৈতিক লক্ষ্য নাই, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রতি তাদের যে মানে সমর্থন, আশা, সেগুলো প্রতিষ্ঠা করা, সেই জন্য তারা ভালো কিছু করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তবে বাংলাদেশ, আমরা জাতিগতভাবে খুব বুদ্ধিমন্ত, মানে খুব মেধাবী, বাঙালি জাতি বিপ্লবী, বাঙালি জাতি সংগ্রামী, যে কারণে বাঙালি জাতি একটু অস্থির, মানে খুব দ্রুত সমর্থন দিই, দ্রুত সমর্থনও আমরা প্রত্যাহার করে নিই। আমাদের জাতীয় যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, মানে এখানে সময় নেই, থাকলে আলোচনা করতাম, কিন্তু দেখবেন যে কিছু নেতা আছে বিস্ময়কর তাদের উত্থান, জনপ্রিয়তা, বিস্ময়কর পতন, ভয়ঙ্কর এবং নির্মম, এই জাতিরই আছে। আমরা ভালোবাসতেও জানি, ঘৃণা করতেও জানি। এটি যদি মাথায় আমরা মনে করে রাখবো, তাহলে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, মানে আমি এটা সংস্কার নয়, পুরোটাই বাতিল করার পক্ষে। নতুন কিছু করা যায় কিনা, আইনটা নতুন করা যাবে না এটা না, কিন্তু এর কনসেপ্টটা যেভাবে, ওই যে কি সাইবারের আগে কি নাও, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সবকটা নিষ্পেষণমূলক ছিল। দেশের, রাষ্ট্রের, সরকারের ভালো কোনো উদ্দেশ্য না। যেমন আমি আপনাকে বলি যে গত 16 বছরের যারা গণতান্ত্রিক আন্দোলনে, সে রাজনৈতিক দল, গোষ্ঠী, পেশাজীবী যারাই করেছে, তাদেরকে দমানোর জন্য প্রায় 2.5 লক্ষ মামলা হয়েছে এই দেশে। 2.5 লক্ষ, 60 লক্ষ তার আসামি। মজার ঘটনা হচ্ছে যে 1 মাসে যারা লড়াই করেছেন তাদের সব মোটামুটি মামলা প্রত্যাহার হয়ে গেছে। এমনকি কোর্টের সাজা পর্যন্ত, এই জায়গায় একটা মিল আছে, মানে শেখ হাসিনার সঙ্গে বর্তমান সরকারের কিছু মানুষের মিল আছে। সেটা হচ্ছে উনি এসেও ওনার সব মামলা কোর্টের মাধ্যমে মোটামুটি বাতিল হয়ে গেছিল। সাংবাদিককে যখন প্রশ্ন করছে যে বিরোধী দল তো অন্যান্যরাও আসে, বিশেষ করে বিএনপি, স্পষ্ট করে বলছেন আমরা বিএনপির জন্য মামলা প্রত্যাহার করার জন্য আসি নাই। এখন যদি এই সরকার এই কথা বলে নাই, আমি আর এখনো প্রত্যাশা যে এই মামলা প্রত্যাহার হয়ে যাবে। যদি না হয় তাহলে অতীতের সঙ্গে বর্তমানে তো ফারাক
একটু কঠিন হবে। সেই জন্য আমার কাছে মনে হয় শুধু সাইবার সিকিউরিটি অ্যাক্ট না, গণতন্ত্র, মত প্রকাশ, বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, ইচ্ছা প্রকাশের জন্য যে আইন দরকার সেই আইনের দিকে অন্ততপক্ষে আসিফ নজরুলের কাছে আমরা এই প্রত্যাশা করতেই পারি। আমরা তো একসঙ্গে ইউনিভার্সিটি একটা বড় সময় কাটিয়েছে, সেই জন্য তার কাছে প্রত্যাশাটা আমাদের খুব বেশি। জি নূর খান, আমরা সাইবার সিকিউরিটি আইন নিয়ে কথা জানতে চাই আপনার কাছে। সেই সঙ্গে শামসুজ্জামান দুদু একটি বিষয় বললেন যে চারদিকে জঞ্জাল, এই সংকট, গার্মেন্টস শ্রমিকদের এই অসন্তোষের একটা বিষয়, যদিও বলা হচ্ছে এর পেছনে নেপথ্যে অনেক কিছু থাকতে পারে, আছে, খুঁজে বের করা হচ্ছে। এই দুটো বিষয় একটু আপনার কাছে জানতে চাই। প্রথম হচ্ছে দেখেন, বিগত সরকারের সময় 3টা আইনই আমরা দেখেছি। আইসিটি অ্যাক্ট দেখেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দেখেছি, তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সর্বশেষ ইন্ট্রোডিউস করা হলো। এবং সব পরিবর্তনটা হলো কেন, যে মানুষ যাতে হয়রানির শিকার না হয়। কিন্তু আমরা দেখলাম একটার থেকে আরেকটায় যাওয়ার পর হয়রানি বাড়ছে ছাড়া কমছে এটা বলা কঠিন। এবং এই যে খাদিজাতুল কোবরা, সে যে একজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তাকে নিয়ে কি ঘটনা না ঘটছে আমরা তো দেখেছি। এরপর আমরা দেখেছি দিনাজপুরের একজন নারী, তাকেও হেনস্থার শিকার হইতে হয়েছে এই মামলায়। এবং এরকম অসংখ্য মামলার মানে পরিসংখ্যানটা আমার কাছে এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মামলা প্রায় 1000 খানিক হয়েছিল 3টা মিলে। এর শিকার হয়েছেন কারা? আপনি যদি শুরুতে আইসিটি একটা খেয়াল করেন তাহলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিরোধী রাজনৈতিক মত এবং দলের লোকেরা, প্রধানতর এরাই তো শিকার হয়েছেন। এবং কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছেন যে একই বিষয়ে একাধিক জেলায় সরকারি দলের সমর্থকরা একের পর এক মামলা দিয়েছেন। আপনার 2টা বড় পত্রিকার সম্পাদক, প্রথম আলো বলেন আর ডেইলি স্টার, কতগুলো মামলা হলো কতগুলো জেলায়। এবং অধিকাংশ মামলায় আমরা লক্ষ্য করলাম যে সরকারি দলই মামলাগুলি দিচ্ছে, সরকারি দলের সমর্থক, নেতা, বিভিন্ন পরিচয়। তো এরকম আইন দিয়ে মানুষকে বর্বরভাবে নির্যাতন, এটা কিন্তু বড় ধরনের নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে বা হয়রানিমূলক মামলা দিয়ে যে আইনগুলি করা হয়েছে, প্রথম তো আমি দুদু ভাইয়ের সাথে একমত। এখনো যারা এই সব মামলায় কারাগারে আছেন, অবিলম্বে প্রথম কাজটি হচ্ছে এই সরকারের তাদেরকে মুক্ত করে দেওয়া। তারপর আপনি আইন বাতিল করবেন না সংশোধন করবেন দ্বিতীয় চিন্তা। দ্বিতীয় চিন্তায় যদি আসেন, তাই আমি মনে করি এমন কোনো আইন কোনোভাবে থাকার দরকার নেই যে আইনে যে কোনো মানুষকে হেনস্থা করা যায়, নির্যাতন করা যায়। সেটি মানুষকে প্রোটেক্ট করার জন্য আইন করেন আপনি, কিন্তু অধিকাংশ মানুষকে আপনি নির্যাতন নিপীড়ন করার জন্য এই আইনটি প্রয়োগ করার ব্যবস্থা রেখে দেবেন, এটা বাদ দেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে দেখেন, আমরা আগের সরকারের আমলে, তার আগের সরকারের আমলে, তার আগের সরকারের আমলে, তার আগের সরকারের আমলে যেটা খেয়াল করেছি, যে কোনো কিছু ঘটলেই প্রথম ষড়যন্ত্রের গন্ধ খোঁজে আর অন্যান্য বিষয়গুলি চিন্তা করে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও ঠিক একই জিনিস আমাদের সামনে নিয়ে আসে। কখনো কোনো সমস্যা হলে ওখানে ষড়যন্ত্রই খোঁজে। আমার কথা হচ্ছে ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু তার চেয়ে আগে বড় আশ্বস্ত করার দরকার যে এই সমস্যার উদ্ভব যা হয়েছে সেই জায়গাটিতে আমার চিহ্নিত করে সেটা সমাধান করা। কেন আজকে শ্রমিকরা গুলি খাবে, কেন আজকে শ্রমিকরা উত্তেজিত হবে, সেই জায়গাটা আমরা দেখি না। সেইটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ষড়যন্ত্র তত্ত্ব দেওয়ার আগে। কারণ যখন আপনি ষড়যন্ত্র বলছেন, তখন ওই যে যেরকম রাজাকার বলে শেখ হাসিনা একটা মানে বড় ধরনের মানুষের মনে আঘাত দিয়ে দিল। সুতরাং প্লিজ এই ধরনের মন্তব্য করার আগে সমস্যার জায়গাটা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেন। যদি সেখানে আপনারা ষড়যন্ত্র দেখেন, সেই ষড়যন্ত্র ধ্বংস করে দেন না। আপনি তো রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের সব কাঠামো আপনার হাতে। ঝুট ব্যবসা নিয়ে যদি প্রতিদ্বন্দ্বিতা এটা হয়, সেটা আপনি দেখেন। যদি এটা আসলেই কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্র হয়, সেটা আপনি ফাইন্ড আউট করেন। কিন্তু ঢালাওভাবে আপনি যদি বলেন, তাহলে ওই যে সাধারণ শ্রমিক যে নামছে, আপনি বলছেন যে বাধ্য করছে, এটা তো সব আমলেই আমরা শুনি বাধ্য করে, কিন্তু আসলে যে সাধারণ শ্রমিক বা সাধারণ ছাত্ররা যে নামতে পারে, এটা তো আমরা দেখেছি। সুতরাং এই জায়গাটিতে সহনশীলতার সাথে বিষয়টা দেখা দরকার। কারণ আমাদের মনে রাখতে হবে যে বর্তমান যে সময়টা আমরা পার করছি, এটা কিন্তু আমাদের ক্রান্তিকাল।
এটা একটা সুতার উপর দিয়ে আমরা হাঁটছি, এবং এই সরকারের যদি এই সরকার ফেল করে তাহলে আমাদের সামনে কিন্তু মহা বিপদ। সুতরাং প্রত্যেকটা মানুষ চায় এই সরকার সফলতা, মুষ্টিমেয় কিছু মানুষ হয়তো চায় না, কিন্তু অধিকাংশ মানুষ চায় যে সফল হোক, এবং তাদের যে উপর যে অর্পিত কিছু দায়িত্ব আছে, যে সংস্কার বা পরিবর্তনের চিন্তা মানুষ করছে, যে আকাঙ্ক্ষায় যে বিপ্লব শব্দ নিয়ে যেটা হয়েছে বা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে, আসলে এটা হচ্ছে আকাঙ্ক্ষার পর্যায় থেকে সে বলছে যে আমি এই জায়গাটাতে চিন্তা করছি, তার মনে যাতে আঘাত না লাগে সেই জায়গাটা দেখা। এটা ঠিক যে তারা যখন ক্ষমতা গ্রহণ করেছেন 8 তারিখে সম্ভবত শপথ নিয়েছেন, তারপরে আমরা যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতা দেখেছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দেখেছি রে ভাই, কিন্তু তারপর আস্তে আস্তে ঠিক হচ্ছে, এটাও আমরা দেখছি যে এটা একটা সফলতার দিক। তো আমার কথা হচ্ছে যে আপনাদের অতি কথন যেন আমাদের আবার ক্ষতিগ্রস্ত না করে, আর আপনাদের মনন জায়গাটি একটু পরিষ্কার করেন, যাতে আমরা কখনো না ভাবি যে আগের আমলে যেইভাবে কথা বলছে এখনো সেইভাবে কথা বলছে, বা আগের আমলে যেইভাবে জনগণকে নানাভাবে হেনস্থা করছে এইটাও ধীরে ধীরে ওই দিকে যাচ্ছে, এইটা যাতে কোনোভাবে আমরা মনে না করি, আমাদের আস্থাটা যেন অটুট থাকে। আপনারা প্লিজ সেইভাবে দেখেন। আর আপনাদের মনে রাখা উচিত যে আপনাদের দায়িত্ব হচ্ছে জনগণের ভালো মন্দ সুবিধাটা দেখা, বিবেচনা করা, সেভাবে পরিচালনা করা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা অরাজনৈতিক সরকার, কিন্তু আপনার কিন্তু কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনি দয়া করে নিজেদেরকে সেইভাবে বিবেচনা করেন। আর যে কোনো সময় যে কোনো মন্তব্য করে ফেলেন, যেটা ভাই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, আপনি মন্তব্য করে ফেলেন এমন কিছু যেটা মনে হয় আর কেউ মনে হয় প্রতিবাদ করেনি। এই জায়গাটা একটু মনে রেখেন যে আপনার এই কথাই কিন্তু অধিকাংশ মানুষ কষ্ট পায়। কারণ যেই ছেলেটি 14 সালে মারা গেছে, যেই ছেলেটি 15 সালে মারা গেছে, যেই ছেলেটি 18 সালে মারা গেছে, যেই ছেলেটি গুম হয়েছে, যেই মা তার সন্তান হারিয়েছে, তাদেরকে আপনার তো মূল্যায়ন করতে হবে রে ভাই। এই জায়গাটা যদি আপনি মূল্যায়ন করতে ব্যর্থ হন, আপনি যদি শুধুমাত্র একটা সময়কালকে বিবেচনা করেন, আর এই যে বাংলাদেশের সব বিরোধী দল খেয়ে না খেয়ে 10 জন নিয়েও রাস্তায় নামতে দেখেছি, কিন্তু রাস্তায় তো ছিল, রাস্তায় তো নেমেছে, হাজার হাজার মানুষকে নিয়ে রাস্তায় নামতে দেখেছি, লাখ লাখ মানুষ নিয়ে নামতে দেখেছি, কিভাবে নির্দয়ভাবে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দিয়েছে সেটাও দেখেছি, আর কিভাবে মামলা মাথায় নিয়ে তারা চরে ঘুমিয়েছে, ওই যে কি বড় বড় ঘাস যে ওর ভিতরে যে ঘুমাইছে পুলিশের ভয়তে। এই ত্যাগকে আপনি ছোট করে দেখার সুযোগ নাই, এটাকেও আপনাকে স্বীকৃতি দিতে হবে। আমি কিন্তু কোনো দলের হয়ে কথা বলছি না, সরি, আমি গত 16-17 বছর একইভাবে কথা বলছি, এখনো বলতেছি, এবং এখন আমার চোখে যে সমস্ত জিনিস খটকা লাগে, যেমন কাউকে যদি নির্যাতন করেন, সেটা এখন বিরোধী পক্ষ হইতে পারে, বা এক সময় স্বৈরাচারের দোসর হইতে পারে, বা স্বৈরাচারের অংশবিশেষ হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মনে রাখতে হবে আইন প্রয়োগটা যেন সমভাবে হয়, মানবাধিকার যাতে সুরক্ষা হয় সবার। আপনি আবার বলেন না যে 16 বছর আপনি কই ছিলেন, সরি, সবসময় আমি ছিলাম, এখনো থাকবো, এবং এই কথাগুলি বলবোই। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাইবার সিকিউরিটি আইন নিয়ে কথা হচ্ছিল, এবং নিশ্চয়ই নূর খান অনেক আবেগপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেগুলো আসলে রাজনৈতিক দল হিসেবে সবাই এগুলি আসলে বলে যাচ্ছে, এবং সংস্কারের প্রশ্নটি আসলে এখানে বড় হয়ে দেখা দিয়েছে। উনি ন্যায্যতই তার আবেগ, যদি বলি যে উনি আবেগের ভাষায় কথা বলেছেন, কিন্তু এটা ন্যায্যত এবং ন্যায্য কথাগুলোই তিনি বলেছেন, এবং যেটি বাস্তব সেই কথাগুলোই তিনি বলেছেন, এবং আমি তার এই কথাগুলোকে সমর্থন করি। আপনি দেখেন সাইবার সিকিউরিটি আইন 2023, একটু আগে যেটা আমরা শুনলাম যে 18 সালে যে ডিজিটাল সিকিউরিটি আইন হলো, সেটার নিবর্তনমূলক ধারা উপধারাগুলো নিয়ে যখন দেশে এবং দেশের বাইরে যখন সমালোচনা শুরু হলো, তখন সরকার এই আইনটিকে আংশিক সংশোধন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে 2023 সালে এটি জাতীয় সংসদে পাশ করলেন, এবং এই আইনের প্রয়োগের মধ্য দিয়েও আমরা আগে দেখলাম যে ডিজিটাল সিকিউরিটি আইনের যতগুলো নিবর্তনমূলক ধারা উপধারা ছিল, কিছু কিছু কিন্তু সেইখানেও রাখা হয়েছে, এবং এই আইনের মাধ্যমে ভিন্নমত দলন থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলো, বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোকে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ন্ত্রণের একটা চেষ্টা করা হয়েছে, এবং সেখানে সর্বোচ্চ শাস্তি আপনাদের মনে আছে রাখা হয়েছে এখন 14 বছর সর্বোচ্চ শাস্তি, এবং
মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা এবং তার পরিবার এগুলো নিয়ে কথা বললে সর্বনিম্ন 5 বছরের শাস্তি সেখানে আছে, 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা আছে। এবং এই আইনের যে অপপ্রয়োগ হয়েছে এতে কোনো সন্দেহ নেই। এবং একটু আগে যারা বলেছেন এটাও আমি মনে করি ন্যায্য কথা, এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে যারা হেনস্থার শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, কেউ যদি এখনো কারাগারে থেকে থাকেন, তাদের বিষয়টি আইন সংশোধন বা এটাকে বাতিল করার আগে সেইগুলোকেও গুরুত্বের সাথে দেখা। এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমাদের যে আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল, উনি আমাদের সম্মানিত সহকর্মী, তিনি কিন্তু এর আগেও 2-4 দিন আগেও অন্য একটা অনুষ্ঠানেও এটির কথা বলেছেন। এবং শুধু তাই না, সাইবার সিকিউরিটির সাথে আমাদের জনগণের স্বার্থের পরিপন্থী বা বান্ধব নয় এরকম কিছু কালাকানুনের ব্যাপারে সেগুলো বাতিল অথবা সেগুলো পরিমার্জনের ব্যাপারেও বলা হয়েছে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে সেটা হলো যে এই আইন বাতিল করে এমন আইন প্রণীত হবে যেটি জনগণকে সুরক্ষা দিবে, এইরকম আইন। তবে আমাদের যেটি বক্তব্য হলো যে এই আইন সুরক্ষা দিবে এটাকে আমরা সাধুবাদ জানাই। যারা ডিজিটাল সিকিউরিটি আইন থেকে সাইবার সিকিউরিটি আইনের দিকে গিয়েছিলেন তারাও কিন্তু এক ধরনের আইনের যৌক্তিকতাই বলেছিলেন। তো ফলে আমরা প্রত্যাশা করি যে যেহেতু এই সরকারের একটা কমিটমেন্ট আছে, জনগণের কাছে একটা কমিটমেন্ট আছে, জাতির কাছে তাদের একটা কমিটমেন্ট আছে, সেই কারণে তারা নতুন আইন যদি প্রণয়ন করেন অবশ্যই সেই আইনটি জনগণের স্বার্থ সুরক্ষার জন্যই আইন হবে, জনবান্ধব আইন হবে, সেটিই হবে। এখন এই আইনের মধ্য দিয়ে আমরা তো দেখেছি মানুষের, এই যে একটু আগে উনি বললেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কি অমানবিক জীবন তাকে ধারণ করতে হয়েছে। একজন শিক্ষক তিনি ক্লাসে যে বক্তব্য রাখা বা তিনি একটা লেখা লিখতে স্বাধীনভাবে সেটিও কিন্তু তিনি পারেননি। এখনো এই আইন যেহেতু বহাল আছে, সেই আইনের হয়তো সরকার অপপ্রয়োগ করবেন না, কিন্তু যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মাথার উপর একটা আতঙ্ক, খড়গ আমাদের উপর কিন্তু ঝুলেই থাকবে। তো তিনি যে বক্তব্য রেখেছেন আমরা মনে করি যে এটা দ্রুত কার্যকর করার মধ্য দিয়ে এক ধরনের এই আমাদের যে একটা আশঙ্কা, মানুষের মনের মধ্যে যে একটা আতঙ্ক, সেইটা থেকে জাতিকে তিনি মুক্ত করবেন বা সরকার মুক্ত করবেন। জি, রাজিকুজ্জামান রতন, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। শ্রমিক অসন্তোষ, আপনি দীর্ঘদিন শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিয়ে কাজ করছেন, কথা বলছেন রাজপথে। শ্রমিকদের আসলে অসন্তোষের নেপথ্যের আসলে কারণটা আপনার কাছে আমি জানতে চাই। ধন্যবাদ। এর সঙ্গে একটু কথা যুক্ত করতে চাই। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আমাদের আলোচনায় রাখতে হবে। 1923 সালে ব্রিটিশরা একটা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট চালু করেছিল। এই সরকার কিন্তু, আগের সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু সেই আইনটাকেও আবার ফিরিয়ে নিয়ে এসেছিল। ফলে এই যে এখন যে আমরা সচিবের কথা ফাঁস করার ব্যাপারে, তাহলে কোনো অফিস প্রেমী যে কেউ ঢুকতে পারবে কিনা, তিনি না চাইলে, সরকার না চাইলে কোনো তথ্য প্রচার করতে পারবে কিনা, প্রকাশ করতে পারবে কিনা। আপনাদের মনে আছে প্রথম আলো রেজিনা ইসলামের কথা, তো এটাও কিন্তু ছিল। এখন একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নানা ধরনের যে দুর্নীতির খেলা চলে, সেটা জনগণকে জানানোর দায়িত্ব কার? সেটা তো যদি দায়িত্বটা দুদক পালন করতো কিংবা যদি আমাদের গোয়েন্দা সংস্থাটা পালন করতো তাহলে আর অন্য কোনো বিষয় ছিল না। কিন্তু গোয়েন্দা সংস্থা এবং দুদক তারা বিরোধী দলের প্রতি যতখানি তীক্ষ্ণ নজর রাখে, সরকারের প্রতি ততখানি তারা মুখ ফিরিয়ে রাখে। যে কারণে দুদক সরকারি দলের, ক্ষমতাসীন দলের কোনো তথ্য ফাঁস করেনি, বিরোধী দল চলে গেলে তারপর তথ্য ফাঁস হয়। আর যদি আমাদের গোয়েন্দা সংস্থা বলি, তাদের প্রতি মুহূর্তেই গোয়েন্দা নজরদারি থাকে বিরোধী দলের প্রতি, এবং ক্ষমতায় থাকলে তাদের দায়িত্ব হলো যত ধরনের গোয়েন্দা পরামর্শ দিয়ে তাদেরকে সুরক্ষিত রাখা যায়। ফলে এই দিকটাও আমাদের একটু দেখতে হবে। এর সঙ্গে আপনি যেটা বললেন যে আমাদের শ্রমজীবী মানুষের সংগ্রাম, অনেকে বলে তাদের উস্কানিটা কে দেয়, নেপথ্যের কারণ কি? নেপথ্যের কারণ হচ্ছে অসন্তোষ। অসন্তোষের কারণ কি? বঞ্চনা। বঞ্চনার কারণ কি? প্রতারণা। কে করেছে প্রতারণা? মালিকরা। 2 মাস 3 মাস চাকরি করার পরে শুনলো মালিক চলে গেছে, পালিয়ে গেছে বেতন না দিয়ে। সেই শ্রমিক কি করবে? তার তো দোকানে বাকি, তার তো বাসা ভাড়া বাকি। কিংবা 16 মাস ধরে একটা প্রতিষ্ঠানে বলছে দিচ্ছি দিব করে কিছু টাকা দেয়, আবার কিছু কাজ করায়, কিছু টাকা দেয়, আবার কাজ করায়, করে দেখলো সে নাই। একটা বড় প্রতিষ্ঠান এবং সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আওয়ামী লীগ সরকারের সঙ্গে। তার দাপটের সময় শ্রমিকরা তাদের সামনে দাঁড়াতে পারতো না, তিনি পালিয়ে গেলেন।
এখন তার প্রতিষ্ঠানের শ্রমিকরা ভাবছে কি করবে তারা। এগুলোর ব্যাপারে আমরা বলেছিলাম যে সরকার এই মুহূর্তে অন্তত ঘোষণাটা দিক, যে সমস্ত শ্রমিকদের 1 মাস 2 মাসের মজুরি বকেয়া আছে, সরকার দায়িত্ব নিচ্ছে যে তাদের বকেয়া মজুরি পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকার দায়িত্ব নিচ্ছে যে সমস্ত মালিক পালিয়ে গেছে তাদের কারখানা প্রতিষ্ঠানগুলোকে অধিগ্রহণ করে তাদের পাওনাগুলো পরিশোধ করা হবে। তাহলে শ্রমিকদের অসন্তোষ অনেকখানি একটু ইয়ের জায়গায় নিয়ন্ত্রণ করা যেত। পাশাপাশি এলাকার কর্তৃত্ব, ঝুট ব্যবসা, লেফট ওভার ম্যাটেরিয়ালসের ব্যবসা, এমনকি কখনো কখনো মালিকদের পক্ষ থেকে অনেককে এলাকায় রাখা হয় শ্রমিক অসন্তোষকে দমন করা অথবা শ্রমিকদের উপর নিয়ন্ত্রণ অথবা শ্রমিকদের উপর নিবর্তন চালাবার জন্য। সেই সমস্ত বাহিনীগুলোও তারা তাদের এলাকার কর্তৃত্ব নেওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। তো সেই জিনিসগুলো না দেখে সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজলে হবে না, আসল খুঁজতে হবে যে কোথায় সংকটটা। এখন ধরুন মালিকদের সঙ্গে একটা চুক্তি হলো, মালিক চুক্তি মানল না, শ্রমিকের যাওয়ার জায়গা কোথায়? মালিককে বলা হয়েছে যে হ্যাঁ সে টাকাটা পরিশোধ করবে, তারপর দিল না টাকাটা। এই যে মালিকরা চুক্তি করে চুক্তিটা ভায়োলেট করে, শ্রমিকদের তখন উপায় থাকে না। আর আপনারা খেয়াল করে গেছেন যে আশুলিয়া এলাকায় প্রায় 7-8 লক্ষ শ্রমিক, সাভারে এরকম 6-7 লক্ষ শ্রমিক, গাজীপুরে তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এবং সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের কনস্টিটিউয়েন্সি হচ্ছে গাজীপুর। আসলে গাজীপুর তো একটা ফাঁকা জায়গা ছিল। এই এত লোক এই লোকের থেকে বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যেখান থেকে মানুষ কাজের জন্য গাজীপুরে আসে নাই। ফলে সেই মানুষগুলো তো জীবিকার জন্য এসেছিল, তারা যদি মজুরিটা না পায় তাদের তো বিক্ষোভ তো হবেই। সেই জায়গায় আমরা মনে করি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল শ্রমিক কাজ করবে, নিয়মিত বেতন পাবে না কেন? সে তো কাজটা করেছে, কাজ না থাকলে নাই, কিন্তু কাজ যখন করেছে তারপর তার বেতনটা বাকি থাকবে কেন? এই জায়গায় একটা কঠোর পদক্ষেপ নিতে হবে। 2, মালিকরা কোনো চুক্তি করলে সেই চুক্তি অবশ্যই তাকে মানতে হবে। 3, বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শ্রমিকদের বেতন যে বৈষম্যটা আছে, আয় বাড়ছে না কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে, এই জায়গায় শ্রমিকদেরকে সহায়তা করার পথ কি আছে সেগুলো খুঁজতে হবে। আর চতুর্থত হচ্ছে এলাকার কর্তৃত্ব নিয়ে যে লড়াই, সেই লড়াইয়ে যেন শ্রমিকরা বলি না হয়, এই বিষয়টা একটু দেখতে হবে। এটা আমরা আমাদের দিক থেকে বারবার বলেছি। আমরা মনে করি এই জিনিসটা দেখলে অন্তত এই সময় শ্রমিকরা অন্তত মানে শান্ত হয়ে উঠবে, তারা কাজে ফিরে যাবে। ইতিমধ্যে অনেকে কাজে ফিরেও গেছে। একটা জিনিস বলে আমি শেষ করি, জিনিসপত্রের দাম কিন্তু কমে নাই। 2টা মাস পার হয়ে গেল, 5ই আগস্টের পর থেকে আমরা অক্টোবর মাসের 4 তারিখ আজকে যাচ্ছে। মানুষ কিন্তু তারপরে চুপচাপ আছে, কারণ তারা মনে করছে এটা নতুন সরকার, একটা অরাজনৈতিক সরকার, একটু সময় হয়তো লাগবে। ফলে মানুষের সময় দিতে কোনো অসুবিধা নেই, তারা কষ্ট সহ্য করছে। কিন্তু যদি দেখে যে সাধারণ মানুষ কষ্ট করছে, রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার ওই রক্তচোষাদেরকেই আবার সমর্থন করছে, তাহলে কিন্তু মানুষের আবার এক সময় বিক্ষোভটা হবে যে এত রক্ত দিলাম। এবার একটা হিসাবে বলছে 1500 মানুষ মৃত্যুবরণ করেছে, আর একটা হিসাবে বলছে 850 মানুষ। ছাত্রদের সংখ্যা কত? 200। বাকি কারা? সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত ছাত্র মৃত্যুবরণ করেছে তার চেয়ে বহুগুণ বেশি সাধারণ মানুষ জীবন দিয়েছে। এই সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনের দাবি সমর্থন করে এসেছিল। বুকের মধ্যে তো ওই আশাটা ছিল যে আর বৈষম্য থাকবে না, এবং বৈষম্যের সবচেয়ে বড় বৈষম্য ছিল মজুরি বৈষম্য, আয় বৈষম্য। সেই জায়গায় এক মুহূর্তে আমি সমাধান দিতে পারবো না, কিন্তু সমাধানের পথে সরকার হাঁটছে। একদিন যে বন্দুকের গুলির সামনে বুক দিয়েছিল শ্রমিকরা, আজকে যদি মজুরির জন্য আবার তার বুকে বন্দুকের গুলি লাগে, এই শ্রমিকরা তাদের যে হাহাকার, এই হাহাকার কিন্তু হাহাকার থাকবে না, একদিন আবার হুঙ্কারে পরিণত হয়ে যেতে পারে। ফলে সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। জি, শামসুজ্জামান দুদু, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও দ্বিতীয় দফা সংলাপ শনিবার বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে এই সংলাপের শুরু। আসলে সংলাপে কোন কোন বিষয়ে আপনারা প্রাধান্য দিতে চান? এটা একটা ভালো প্রশ্ন এবং ভালো সংবাদ আমাদের জন্য, যে তারা দেশের জন্য, বিশেষ করে সরকার কাজ করতে চায়। তো তাদের সবথেকে বেশি সহযোগিতা করতে পারে এদেশের জনগণ, আর এদেশের জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পেশাজীবী। তো সরকার মানে খাপছাড়াভাবে একাধ দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে, তাও নিজ উদ্যোগে কথা বলেছে এরকম খুব আমি দেখিনি অন্ততপক্ষে।
থাকে, তারপরেও কথা বলেছে, এটা আমার ভালো মনে হয়েছে। আর এখন সুসংগঠিতভাবে যদি তারা কথা বলে এবং অব্যাহতভাবে তারা যদি এই সম্পর্কটা রাজনৈতিক দল এবং অন্যান্য স্টক হোল্ডারদের সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে এটা আসার কথা। এবং সেই আসার কথা হচ্ছে যে আমি একটা সিটিংয়েই সব কিছু আলোচনা হয়ে যাবে বা সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন বিষয়টি না। সরকার কি করতে চায় যেমন অন্যরা জানার অধিকার আছে, অন্যরা কি করতে চায় সরকারও সেটা জানতে পারবে এই আলোচনার মধ্য দিয়ে। প্রধানত যত কাজই করুক এই সরকারের, গত 16 বছরে যে মানুষ তার অধিকার হারা, বিশেষ করে সে ভোটটা দিতে পারে না, সে কোনোভাবেই চলাফেরার নিরাপত্তা নাই, তারপরে এক ধরনের নিষ্পেষণের মধ্যে ছিল, এমন অনেক ব্যবসায়ীরা ছিল সুপ্রতিষ্ঠিত বাংলাদেশে, কিন্তু একমাত্র তার দল অর্থাৎ আওয়ামী লীগের ভাবাপন্ন না হলে কোনো ব্যবসা পায় নাই। এই যে লক্ষ লক্ষ বেকার, আওয়ামী পরিবার ছাড়া যদি কখনো তদন্তে জানা গেছে যে ওই ছেলেটার দাদা, নানা, ফুবু, বাপও না, কেউ একটা বিরোধী দলের সঙ্গে সম্পৃক্ত ছিল, বিএনপির সঙ্গে, চাকরি হওয়ার পরেও তাকে বাদ দেওয়া হয়েছে। চাকরি হয়ে গেছে, আমি একটা জানি যে মিলিটারিতে একটা ছেলে লেফটেন্যান্ট হিসাবে 3 মাস ট্রেনিং হওয়ার পরে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এইসব বিষয়গুলো যদি বর্তমান সরকার মাথায় নিয়ে এগোয়, যে সমস্যার পাহাড় আছে কিন্তু তাদের মূল কাজগুলো কি, যেমন বলি সীমাহীন দুর্নীতি, এখনো পর্যন্ত কিন্তু কোন সেক্টরে কতটা লুটপাট হয়েছে, কতটা পাচার হয়েছে আমরা শুনেছি যে শ্বেতপত্র এটা সরকার উদ্যোগ নিয়েছে। এটা যদি মানে এই 2 মাসের মধ্যে করা সম্ভব হতো, হয়তো সম্পূর্ণ হবে না, কিছুটা করা সম্ভব হতো বা মানুষকে জানানো সম্ভব হতো, তাহলে এটা ভালো হতো যে হ্যাঁ সরকার ওইদিকে। হ্যাঁ, এই যেমন আশা কথা এসে যে ডক্টর ইউনূসের সরকার বিভিন্ন দেশের সহায়তা চেয়েছে যে পাচারকৃত অর্থ নিয়ে আসবেন, এবং ওই যে সুইজারল্যান্ড বা বিভিন্ন যেসব বড় দেশগুলো তার আশ্বস্তও করেছে, আমরা যেটা দেখেছি। আপনি যখন পাচারকৃত অর্থের ফিরিয়ে আনার কথা বলছেন, তখনই গতকাল মানে এই রাতেরই একটি সংবাদ, যুক্তরাষ্ট্রে $2 লাখ লবিস্ট নিয়োগ করেছে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের পক্ষে মার্কিন কর্তৃপক্ষকে জানাবে এই লবিস্টরা। এটা আসার কথা না, এটা আমাদের দুর্ভাগ্য যে এত টাকা তাদের হাতে আছে। মানে আমরা নিজেরাও জানি, বিশেষ করে মিস্টার সালমান এফ রহমান এবং যারা ধরা পড়েছেন তারা স্বীকার করেছেন যে বিভিন্ন ব্যাংক থেকে যে লুটপাটগুলো হয়েছে, মানে শেখ হাসিনা, শেখ রেহানার পরিবার কত % পাইছে, অর্থাৎ সেই টাকা তাদের কাছে যখন মিস্টার জয়, পুতুল, ববি, রেহানা, মানে এদের হাতে যে কত টাকা আছে, $2 লক্ষ, এটা কোনো টাকাই না ওদের কাছে এখন যা আছে। তো এটা তারা লবি শুধু না, এই দুষ্কর্ম ঢাকা দেওয়ার জন্যে যা যা করা, দেখেন না একটা দেশকে কম বেশি কিনে ফেলেছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এত বড় একটা দেশ, এত বড় একটা গণ অভ্যুত্থান, গণতন্ত্রের জন্যে, আইনের শাসনের জন্যে, একটা স্বাধীনতা রক্ষা করার জন্যে। আপনার লক্ষণীয় ব্যাপার, এইটাকে এই ভারত সমর্থন দিছে 71-এর সময়, গণতন্ত্রের প্রশ্নে তো তখন সমর্থন দিছে, স্বাধীনতার প্রশ্নে তো সমর্থন দিছে, আর এই 50-52 বছরের পরে এসে ঠিক তার বিপরীত অবস্থান নিছে। এখানেও বোধহয় টাকার ব্যাপার আছে, কারণ এই টাকার বড় অংশ পার্শ্ববর্তী দেশ খুব সহজে নিয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে নিউ মার্কেট না কোথায় দেখলাম, মানে আরো কোনো অনেক এমপি, এমনকি খুনি, লুটেরা, এইভাবে যদি বলেন তো কম বলা হবে। আমার দেশে যা মানে গত 16 বছর ধরে যা হয়েছে, সর্বশেষ তো একটা নির্বিচারে হত্যা করা হয়েছে 1 মাসের মধ্যে। এটা 52 বছর মধ্যে এই ধরনের নির্বিচার হত্যাকাণ্ড, গুম হয়েছে মানে ধারাবাহিক একটা ভাবে, কিন্তু 1 মাসে যে ঘটনাটা সেটা ভয়ঙ্কর। তো তাকে আপনি হেলিকপ্টার দিয়ে, সে কিন্তু দৌড়াই পালিয়ে যায় নাই, গোপনে যায় নাই, কারা নিয়ে গেছে, কেন নেই? সে তো সর্বক্ষেত্রে মানে অসন্তোষের কারণে, ঘৃণার কারণে তার তো জেলখানায় থাকার কথা, কিন্তু সে
মানে হেলিকপ্টারে আমরা বিভিন্ন বক্তৃতায় বলতাম হেলিকপ্টার ঠিক আছে, সে যখন চলে যাবে, তো এটা আমাদের অনুমানের ভিত্তিতে আমরা মানুষকে হ্যাঁ বক্তৃতা কথা, কিন্তু সেইটা যে মিলিটারি তো গণতন্ত্রের সপক্ষে সবসময় ভূমিকা পালন করছে সেই স্বাধীনতা ঘোষণা থেকে, এটা প্রত্যাশা করে নাই। এবং 600 কতজন যেন মানে একটা সংখ্যা উল্লেখ করেছিল আমাদের আইএসপিআরে, তো সেটা আমরা দাবি করছিলাম যে 600 এতজন মানুষের তালিকাটা দেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে তাহলে ওইটা মিস্টার হারুন মানে কত বড় ক্রিমিনাল কল্পনা। তারপরে আয়নাঘরে যারা মানে নির্মাণ করেছিলেন তারা কারা, তো এইসব জিনিসগুলো আমরা সামনে আমাদের আসে নাই। তো এই আলোচনাগুলো যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি বসেন আমাদের প্রধান উপদেষ্টা, তাহলে একটা ভালো নির্বাচনের জন্য একটা প্রেক্ষাপট রচনা করা সহজ হবে, খুব সহজ হবে। নূর খান, আপনি একটি কমিটির সদস্য এবং সেই বিষয়টির মধ্যে এসেছে শামসুজ্জামান দুদুর কথায় আয়নাঘর গুমের সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে, অনেক বিষয় সামনে এসেছে সংবাদ সম্মেলনে, যেগুলো আসেনি সে বিষয়টি জানতে চাই আমরা। দেখেন, আয়নাঘর নামে যে বিষয়টা এসছে পত্র পত্রিকা বিভিন্নভাবে, এটি তো অস্বীকার করার উপায় নাই, তবে এটা হচ্ছে মিডিয়ার দেওয়া একটা নাম, এর প্রকৃত নাম হচ্ছে জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল, এবং এইটি আপনার ডিজিএফআই যে প্রেমিস তার মধ্যেই অবস্থিত, তাদের সীমানার মধ্যেই এটা অবস্থিত, এবং এটি সিটিআইসি পরিচালনা করে, এবং আমরা ওখানে গিয়েছিলাম। আমাদেরকে সেই সুযোগটি দেওয়া হয়েছিল, আমরা আয়নাঘর পরিদর্শন করতে পেরেছি, মানে জেআইসি যেটা জয়েন্ট ইন্টারোগেশন সেল। ইতিমধ্যে আমাদের প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন যে ওখানে মোট 22 জনের ক্যাপাসিটি ছিল, মানে 22টি সেল ছিল। এক একটা সেল খুব বড় না, 5-6 ফিট পাশে বা 7 ফিট সর্বোচ্চ হতে পারে, 6 ফিটই ধরেন, আর লম্বায় হয়তো 10 ফিট বা 12 ফিট। পুরাটাই অন্ধকার থাকতো, এবং বন্দীদেরকে যখন তার বাথরুম বা টয়লেটে নিতে হতো তাকে একেবারে জম টুপি যতভাবে পরানো দরকার পরিয়ে তাকে নেওয়া হতো, এবং সেটাও একটা খুব স্বল্প সময়ের জন্য, তারা থাকতো সব সময়। এবং সেখানে যে খাবার দাবারের যে বর্ণনা আমরা বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন যারা বেরিয়ে এসছেন তাদের মুখ দিয়ে যা শুনেছি, আমরা প্রায় অধিকাংশ ক্ষেত্রে তার মানে মিল পেয়েছি। যেমন কোথাও বন্দীরা বলেছে যে ওয়ালটা পুরানা, এবড়ো থেবড়ো। আসলে বন্দির দেখার সুযোগ ছিল না, শুধু অনুমান করার সুযোগ ছিল। তো উনি যেটাকে এবড়ো থেবড়ো বলেছেন, আসলে ওইটার ডিজাইনটাই এবড়ো থেবড়ো, এমনভাবে যাতে মানুষ ওখানে প্রবেশ করে না বুঝতে পারে সে ঠিক কোথায় অবস্থান করছেন। দেখা গেছে ওয়ালটাকে ডিজাইনটাই করা হয়েছে এবড়ো থেবড়ো ভাবে, এবং ধরলে মনে হয় কি পুরানা, চোখ বুঝে যদি আপনি ধরেন তাহলে আপনি অনুমান করবেন যে এটা একটা পুরানা সেই মানদাত্তার আমলের বিল্ডিংয়ে নিয়ে আপনাকে রাখছে। এবং এই যে ভিতরের যে ব্যবস্থা 22 জনের, তার ভিতর 2টো সেল আমরা পেয়েছি, যেটা ভিআইপি সেল, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাদ বাকিগুলো ছোট ছিল এবং সেখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো অধিকাংশ জায়গায় জানলা ছিল না, আর যেখানে জানলা ছিল সেটা কালো রং দিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে এটা বোঝার উপায় নাই এটা জানলা না কি। এবং সেইখানে ইন্টারোগেশন করতো, ইন্টারোগেশনের কথা আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে। তবে আমরা আয়নাঘরে যখন পরিদর্শন করার সুযোগ পেলাম আজ থেকে 10-12 দিন আগে যতদূর মনে পড়ে, তখন কিন্তু কিছু পরিবর্ধনের ঘটনা ঘটে গেছে, এবং আমরা যে কিন্তু আয়নাঘরে কোনো বন্দীকে পাইনি। এই যতটুকু জানা গেছে বিভিন্নভাবে, তাতে মনে হলো যে 6 তারিখ 7 তারিখের মধ্যে মোটামুটি এখানে যারা ছিল তাদেরকে হয় ছেড়ে দেওয়া হয়েছে, না হলে স্থানান্তর করা হয়েছে অন্য কোথাও, বা অন্য কিছু ঘটতেও পারে। তো এটা গেল একটা দিক। আর এই জায়গায় যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে,
তাদের যে আইন, যেভাবে তাদের প্রসিডিউর ছিল, বাস্তবে সেটা প্রতিটি ক্ষেত্রে লঙ্ঘনের কথা কিন্তু আমরা বিভিন্ন ভিকটিমের কাছ থেকে শুনেছি। কারণ ওখানে আপনাকে নির্যাতন করবে সেই সুযোগ ছিল না, কিন্তু সেটা করেছেন। এবং ওখানে যাদেরকে রাখা হয়েছে তাদের কোনো তালিকা আপনারা সংরক্ষণ করেননি, বা করলেও সেটা দিচ্ছেন না, এরকম একটা অবস্থা। তারপর বিগত দিনে ওখানে যারা মানে দায়িত্বে ছিলেন, যারা সরাসরি মানুষ উঠিয়ে এনেছেন বা নির্যাতন করেছেন, সেটার একটা মানে আলামতগুলি, আমরা সন্দেহের জায়গাগুলি আমাদের কাছে খুব স্পষ্ট। কিন্তু এখন হচ্ছে মূল কাজটা আমাদের করা, যে ওখানে কারা কখন কিভাবে দায়িত্ব পালন করেছেন, তাদের দায়িত্ব পালনকালীন সময়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ করছেন তাদেরকে চিহ্নিত করা। তিনি নিম্ন পর্যায়ে হন আর ঊর্ধ্বতন হন, কারণ ঊর্ধ্বতন দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই। আর বিশেষ করে আয়নাঘরের যিনি দায়িত্বে থাকেন, মূল দায়িত্বে, তিনি হচ্ছেন সিটিটিআইসির যিনি পরিচালক। তার এবং ডিজির জানার বাইরে ওখানে বন্দি রাখার সুযোগ নেই, বা বন্দিকে স্পর্শ করারও সুযোগ নেই। তারা এমন একটা নিয়মের ভিতর চলেন। সুতরাং তাদেরকে কিন্তু তাদেরকে বাদ রাখার সুযোগ কিন্তু যদি ভবিষ্যতে কখনো বিচার প্রক্রিয়ায় আমরা যেতে পারি, মানে আমরা বলতে রাষ্ট্র যদি চায়, আমাদের তো দায়িত্বটা হচ্ছে যে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা ঘটিয়েছে, কারা সে ভিকটিম, তাদেরকে চিহ্নিত করে সরকারের কাছে জানানো। তারপরের দায়িত্বটা হচ্ছে বিচার যারা করবেন তাদের। তবে আমরা যেভাবে জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি, এবং আমরা শুধু আয়নাঘর মানে ডিজিএফআই জয়েন্ট ইন্টিগ্রেশন সেলই পরিদর্শন করেছি তা না, আমরা এইখানে সিটিআইসি যেটা আপনার ডিবিতে এবং ডিবির যেটা বন্দিশালা, সেগুলো আমরা দেখেছি। এবং ভবিষ্যতে হয়তো আরও কিছু জায়গায় আমরা পরিদর্শন করব, টিএফআইসি বা আদার্স। জি, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আমরা রাজনৈতিক সংলাপের বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইব। এটা বলার আগে আমি একটু মানে নূর খান ভাই যেটা বলছিলেন, আমাদের কাছে মনে হচ্ছিল যে রূপকথার আমরা বোধহয় শুনেছি, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের কিছু মানুষকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, এবং তারা ন্যায় বিচারের জন্য ইতিমধ্যেই ওনাদের দ্বারস্থ হয়েছেন। আজকে সংবাদ সম্মেলনে ওনারা বলেন যে 400-র বেশি অভিযোগ ইতিমধ্যেই সেখানে দায়ের হয়েছে। আমরা মনে করি যে এই মানুষগুলো ন্যায় বিচার পাবেন। তো যেটি বলছিলেন যে একটু আগে শামসুজ্জামান দুদু ভাই বলছিলেন যে রাজনৈতিক সংলাপ এটি একেবারেই একটা অনিবার্য ব্যাপার, যেহেতু এই সরকারকে শেষ পর্যন্ত কখন নির্বাচন হবে সেটি প্রশ্ন না, আমরা হয়তো এখনো নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু শেষ বিচারে এই সরকারকে একটি নির্বাচন আয়োজন করতে হবে, এবং সেই নির্বাচনটি এদেশের মানুষের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। গত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার প্রয়োগ বা গণতন্ত্র চর্চা করার যে মানুষের আকাঙ্ক্ষা এবং সেখান থেকে যে বঞ্চিত হওয়ার ব্যাপারটি, সেটি কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের যদি বলেন যে 9 দফা থেকে 1 দফায় রূপান্তরিত হওয়া, এটার পিছনে কিন্তু অন্যতম হিসাবে কাজ করেছে। টিএসসিতে আমি একটা প্রতীকী অর্থে আমি এটাকে বলছি যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, যে একজন নারীকে আমরা দেখেছি যে তিনি একটা কেক নিয়ে এসেছিলেন এবং সেখানে শেখ হাসিনার জন্মদিনের সম্পর্কে বলছিলেন, যে রাস্তায় যে ছেলেটি স্বাভাবিকভাবে বলছে যে সে বলছে শেখ হাসিনার জন্মদিন, সে বলছে যে স্বৈরাচারের জন্মদিন, এবং একটা ছোট্ট বাচ্চার মধ্য দিয়েও বাংলাদেশে কিন্তু এই ধরনের ধারণাটা তাদের মধ্যে বদ্ধমূল হয়েছিল যে আমরা একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থাপনার মধ্যে ছিলাম। তো এখান থেকে উত্তরণের জন্য এই সরকার একটা অন্তর্বর্তী সরকার হিসাবে কাজ করছেন, এবং আলটিমেটলি আমাদের যেটি করতে হবে, একটি রাজনৈতিক সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং এই রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হলে দেশের প্রতিনিধিত্ব, জনগণের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে অব্যাহত সংলাপের মধ্য দিয়ে একটা নির্বাচনী পরিবেশ তৈরি এবং নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। আমাদের দেশে যে নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব প্রাপ্ত যে প্রতিষ্ঠান আমাদের নির্বাচন কমিশন, বাংলাদেশে তো এখন সেটা এক্সিস্টই করছে না। তো সেই নির্বাচন কমিশন সম্পর্কেও এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর পরামর্শ আছে।
উনি যে রাজনৈতিক দলটির প্রতিনিধিত্ব করেন তারাও রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি কিন্তু সংস্কার কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন 23 সালের জুলাই মাসে, আমার যদি ভুল না হয়ে থাকে। এছাড়াও টিআইবি থেকেও একটা রূপরেখা দেওয়া হয়েছিল। ফলে রাজনৈতিক দলগুলোরও কিন্তু এক ধরনের রাষ্ট্র মেরামত, নির্বাচন ব্যবস্থা সংস্কার এগুলো নিয়ে তাদেরও নিজেদের ধারণা আছে। এবং যে 6টা কমিশন গঠন করা হয়েছে তারা আগামী 31 ডিসেম্বরের মধ্যে যদি তাদের খসড়া উপস্থাপন পেশ করতে পারে তাহলে কিন্তু পরবর্তী ধাপটা হবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। এবং এই স্টেক হোল্ডারদের মধ্যে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং সেই কারণে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনার কথা আমরা বলছি বা সরকারের তরফ থেকে আসছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটি বিচ্ছিন্নভাবে না হয়ে এখন ধারাবাহিকভাবে সরকারের অন্যান্য কার্যক্রমগুলো যেরকম আমাদের কাছে প্রত্যাশিত এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর বা সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরিকল্পিতভাবে সবার কাছ থেকে একটু জানতে চাই অল্প অল্প করে সংলাপ, সংস্কার এবং নির্বাচনের বিষয়ে। রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ। সংক্ষেপে। এই সরকার এসেছে বিপুল আশা নিয়ে, এই যাওয়াটা যেন আনন্দের সঙ্গে হয় সেই দিকটা তাদের খেয়াল রাখা দরকার। আশার মানে সরকারকে তো শেষ পর্যন্ত একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করেই যেতে হবে, কারণ আমরা সংবিধান সংশোধন বলি অথবা যাই করি না কেন, এই সরকারকে আমরা আইনগত বৈধতা দিতে চাই, যাই করি না কেন শেষ পর্যন্ত একটা পার্লামেন্টারি পদ্ধতি দিয়ে তো সেটা করতে হবে। আমরা 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ বারবার নির্বাচনী প্রতারণা দেখে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল এই দেশে কি সুষ্ঠু নির্বাচন হবে না। এইরকম নির্বাচন থেকে 2030 কেন 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না। ফলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই। যখন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের সব পথ রুদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু এই মানে বিগত আওয়ামী লীগ সরকারই ডেকে নিয়ে এসেছিল, হয় তাকে অভ্যুত্থানে উৎখাত করতে হবে অথবা অন্য কোনো অসাংবিধানিক পথে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে। ফলে এই মানে গণ অভ্যুত্থানটা ছিল ইনএভিটেবল, যেটা আজকে না হলেও কালকে এক সময় হতোই। এখন গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থান থেকে গণতন্ত্রে যেতে হলে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথে যেতে হবে। সেক্ষেত্রে যেটুকু সংস্কার করা দরকার সেটা প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, পুলিশের সংস্কার, যেটুকু ন্যূনতম সংস্কার করে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেটুকু করে তারা তাদের দায়িত্বটা যেন শেষ করেন। আনলিমিটেড টাইম থাকতে গেলে কিন্তু আবার একটা অন্যরকম পরিণতিও হতে পারে। জি, আমার কাছে মনে হয় যে বিষয়টা খুব সহজ আবার খুব কঠিন। মাথার মধ্যে যদি থাকে যে কেন এসেছে, অর্থাৎ থাকার জন্য না, একটা ভালো কিছু সৃষ্টি করে ভালো কোনো একটা অবস্থা তৈরি করে রাজনৈতিক বিবেচনায় যারা আসবেন, যেটা গত 16 বছরে এই দেশের মানুষ বিশ্বাস করতে ভুলে গেছে যে ভোট দেওয়া যায় তার পছন্দের ব্যক্তিকে, পছন্দের দলকে, পছন্দের মার্কাকে, এটা ভুলে গেছে। সেই বিশ্বাসটা কিন্তু এখন মানুষ করে যে এই সরকারের মধ্য দিয়ে তারা সেই অধিকারটা ফিরে পাবে। এবং এই ফিরে পাওয়ার উদ্যোগটাই হচ্ছে আমার কাছে মনে হয় গণতন্ত্রের চূড়ান্ত একটা পদক্ষেপ। সেই দিকে বর্তমান সরকার যদি এগোয়, দেশবাসী তাদের সঙ্গে আছে। জি, নূর খান। আমার কাছে একটা জিনিসই মনে হয় যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চাই এবং সেইখানে সবাইকে নিয়ে, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে যাতে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া যায়। সবসময় ইনক্লুসিভ চিন্তাটা করা মনে হয় ভালো। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে বাদ দিয়ে একটা নির্বাচনী বৈতরণী পার করা, গত 16 বছরতে এই প্র্যাকটিসটা দেখেছি। এইবার আমার মনে হয় আমাদের এখান থেকে বেরিয়ে সবাইকে নিয়ে নির্বাচনে কিভাবে যেতে পারি। আমি পরিষ্কার করে বলতে চাই, যারা অপরাধী তাদেরকে বিচার করেন আমরা বিচার করি, প্রচলিত আইন আছে, দরকার স্পেশাল ট্রাইব্যুনাল হোক, সেটা হোক, কিন্তু সবাইকে নিয়ে নির্বাচনে আমাদের যেতে হবে এবং সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে এবং সেটা আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন আমরা দেখতে চাই নির্বাচনে। আমার ভোটটি আমি দিব এবং সেই ভোটটাই গণনা হবে এবং সেই ভোটটাই প্রকাশিত হবে এবং সেই ভোটের রেজাল্টেই ক্ষমতার যে মানে ক্ষমতা গ্রহণ বা ক্ষমতায় না যাওয়া সেটা হতে হবে। জি, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান। এই যে কথাটি নূর খান ভাই শেষ বলেছেন, আজকে বিএনপির মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মানে সাক্ষাৎকার কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি কিন্তু উনি যে কথাটি বলেছেন সেটাই একেবারে যারা ক্ষমতাচ্যুত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে
সেই রাজনৈতিক দলও আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, অংশগ্রহণের সুযোগ পাবে, তিনি কিন্তু সেটা প্রত্যাশা করেছেন। তো আমরাও যেটা প্রত্যাশা করি যে এই সরকার তার মানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরও একটা কথা বলেছেন যে আমরা 3টা সংস্কার সরকার খুব ভালো করে করুক, সেটা প্রত্যাশা। একটা হলো নির্বাচন প্রক্রিয়া, প্রশাসন, বিচার এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো, এবং সেগুলোর সম্পাদন করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে। এবং যে কথাটা বলেছিলেন আমরা, যে ওনারা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন কিন্তু রক্তের উপর দিয়ে যেহেতু এসেছিলেন, তখন তারা কোনো ফুলের শুভেচ্ছা নেয় নাই, কিন্তু ওনারা যখন বিদায় হবেন তখন এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যে দেশবাসী স্বপ্রণোদিত হয়ে তাদের ফুলের মালা দিয়ে, ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে মানে ক্ষমতা থেকে বা পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য এমন একটা পরিবেশ তারা তৈরি করবেন। সেই প্রত্যাশাটা জাতির সকল মানুষের মতো আমরাও কিন্তু সেটাই প্রত্যাশা করি। জি, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, রাজিকুজ্জামান রতন এবং নূর খান, আপনাদের 4 জনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।